হ্যালো মিসেস টেরেসা, আমি আপনার চৌধুরী। এলিনা নিশ্চয়ই আপনাকে আমার কথা বলেছে। বয়স 50-এর বিচক্ষণ নারী মিসেস টেরেসা বলেন। ও হ্যাঁ, আপনি তো আপনার ছেলেকে এই স্কুলে ভর্তি করাতে চান, তাই না? জি। তা কোথায় আপনার ছেলে? ওকে একটু সামনে নিয়ে আসুন, আমি ওর সাথে কথা বলে দেখি। নিঝুম নির্ঝরকে বলে। নির্ঝর, ইনি তোমার ম্যাম, ওনাকে সালাম দাও। নির্ঝর বলে, আসসালামু আলাইকুম ম্যাম। মিসেস টেরেসাকে কিছু বিরক্ত লাগে। তিনি বলেন, আমাদের লন্ডনে এসব গ্রেটিংস চলে না, ওকে হ্যালো বলতে শেখাবেন। নিঝুম বলে, আমরা লন্ডনে এসেছি সেটা ঠিক আছে, তার মানে এই নয় যে আমরা আমাদের সংস্কৃতি, আমাদের ধর্মীয় আচরণকে ভুলে যাব। মিসেস টেরেসা বিরক্ত হন। তিনি ইংলিশে নির্ঝরকে কিছু প্রশ্ন করে, কিন্তু নির্ঝর ইংলিশ তেমন একটা ভালো না বোঝায় ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। মিসেস টেরেসা বলেন, ও কি ইংরেজি পারে না নাকি? আবরাজ বলে ওঠে, আসলে ছোটবেলা থেকে আমাদের দেশে মানুষ হয়েছে তো, তাই আর কি। মিসেস টেরেসা এবার নিঝুমের দিকে তাকিয়ে বলেন, নিজের ছেলেকে ইংরেজিও শেখাতে পারেননি? ওকে এই স্কুলে ভর্তি করে কি করব? শুধু এই স্কুলে কেন, লন্ডনের কোনো স্কুলেই তো ওকে নেবে না। ও তো আমাদের পরে কিছুই বুঝবে না। জানি না কেমন মা এনারা, নিজেরাও ইংরেজি জানে না, নিজেদের বাচ্চাদেরকেও শেখায় না। আর দুনিয়ায় থার্ড ক্লাস কান্ট্রি থেকে ইউকেতে এসে নিজেদের সন্তানকে ভালো স্কুলে পড়াতে চাই। নিঝুম ভীষণ অপমানিত বোধ করে। সে কিছু বলতে যাবে, তার আগে আবরাজ বলে ওঠে, মাইন্ড ওর ল্যাঙ্গুয়েজ মিস টেরেসা। আমার ওয়াইফ একজন ডক্টর, ওর যোগ্যতার ব্যাপারে আপনি কিছু জানেন না। ওর ব্যাপারে একটা খারাপ কথা আমি বরদাস্ত করবো না। আবরাজ রেগে মেগে নির্ঝরকে নিয়ে স্কুল থেকে বেরিয়ে আসে। নিঝুমও আসে তার পেছন পেছন। আবরাজ রাগান্বিত স্বরে বলে, যে স্কুলের শিক্ষকই এমন যে মানুষকে প্রাপ্য সম্মানটা দিতে পারে না, সেখানে আমাদের ছেলেকে কি শিক্ষা দেবে? আমি নির্ঝরকে এখানে পড়াবো না, ওকে অন্য কোথাও ভর্তি করাবো। আবরাজের মুখে এহেন কথা শুনে নিঝুম অবাক হয়। শুধুমাত্র তাকে অপমান করেছে, সেজন্য আবরাজ নির্ঝরকে এই স্কুলে ভর্তি করাবে না। নিঝুমের কাছে এই বিষয়টা খুব ভালো লাগলো। তার মুখে দেখা গেল হাসির রেখা। এরই মধ্যে আবরাজ গাড়িতে উঠে নিঝুমকে বলল, চলো আরও কয়েকটা স্কুলে ঘুরে দেখি। যে স্কুলে মানুষকে প্রাপ্য সম্মান দেওয়া হয় সেরকম কোনো স্কুলে আমাদের ছেলেকে ভর্তি করাবো। নিঝুম মাথা নাড়িয়ে সম্মতি জানায়। নির্ঝরকে অন্য একটি স্কুলে ভর্তি করিয়ে অ্যাপার্টমেন্টে ফিরে আসে নিঝুম ও আবরাজ। অ্যাপার্টমেন্টে ফিরে এসেই আবরাজ নিঝুমকে বলে, আজকে লাঞ্চটা বাইরে গিয়ে করে কি বলো? নিঝুম বলে, আজ না হয় আমিই কিছু একটা রান্না করি। আবরাজ কিছু একটা ভেবে বলে, সেটা ঠিক আছে, কিন্তু আগের মতো শুটকির কোনো আইটেম করো না প্লিজ। বলে আবরাজ হেসে ফেলে। নিঝুমের মুখ কিছুটা গম্ভীর ছিল। আবরাজ হাসি থামিয়ে বলে, তুমি কি আমার কথা শুনে রাগ করলে? এবার নিঝুমও হেসে ফেলে আর বলে, না, রাগ করিনি, অসুবিধা নেই। আমি আজ না হয় চিকেনের কোনো রেসিপি করব। নির্ঝর চিকেন খেতে অনেক পছন্দ করে। তাই নাকি? বাহ, আমার ছেলে তো একদম আমার মতোই হয়েছে। আমারও তো চিকেন অনেক পছন্দ। তাহলে তো ভালোই, আপনি যান নির্ঝরের সাথে একটু সময় কাটান, আমি চিকেন করে নিয়ে আসছি। আবরাজ নিঝুমের কথা শুনে নির্ঝরের পাশে তার রুমে গিয়ে বসে। দুই বাবা ছেলে অনেকক্ষণ গল্পগুজব করে। নির্ঝর আবরাজের কাছে লন্ডন শহরের ব্যাপারে অনেক কিছু জানতে চায়। আবরাজও ধৈর্য সহকারে নির্ঝরের সাথে অনেক কিছু শেয়ার করে। একই সাথে তাকে ভালোভাবে ইংরেজি শেখানোর দায়িত্বও আবরাজ নিয়ে নেয়। যদিও নিঝুম ইংরেজি জানে, তবে বাংলাদেশে বড় হওয়ায় নির্ঝরের তেমন একটা ইংরেজি শেখা হয়নি। বাংলাদেশের 5 বছরের বাচ্চারা কি এত ভালো ইংরেজি পারে নাকি? টুকটাক যা একটু বলে। ইংরেজি মিডিয়ামের স্টুডেন্ট হলে এটা ভিন্ন কথা। তবে যেহেতু এখন নির্ঝরকে লন্ডনেই থাকতে হবে, তাই তার ইংরেজি শেখা অত্যন্ত জরুরি। তাদের আলাপচারিতার মাঝেই নিঝুম এসে বলে, লাঞ্চ তৈরি হয়ে গেছে।
অতঃপর বাবা ছেলে মিলে চলে যায় ডাইনিং টেবিলে। নিঝুম তাকে খাবার পরিবেশন করে। আবরাজ নিঝুমকে উদ্দেশ্য করে বলে, তুমি আমাদের সাথে বসে পড়ো, আমি তোমাকে খাবার পরিবেশন করে দিচ্ছি। আবরাজের মুখে এই কথা শুনে নিঝুম ভীষণ খুশি হয় এবং খাবার খেতে বসে পড়ে। আবরাজ নিজে নিঝুমকে খাবার পরিবেশন করে। অতঃপর পরিবারের সবাই একসাথে লাঞ্চ করতে শুরু করে। খাবার খেতে বসে বার কয়েক আবরাজ ও নিঝুমের মধ্যে চোখাচোখি হয়, যেন তারা সত্যি নির্ঝরের বাবা মা থেকে এখন ধীরে ধীরে নিজেদের সম্পর্কের দিকে অগ্রসর হয়ে চলেছে। সময় কেটে যায় চোখের পলকে, নদীর স্রোতের মতো বয়ে চলে অবিচল। এখানেও তেমনি সময় থেমে থাকেনি, ধীরে ধীরে অনেক এগিয়ে গেছে। নিঝুমদের লন্ডন আসার পর মাস 3 পার হয়েছে। এই 3 মাসে অনেক পরিবর্তন লক্ষ্য করা গেছে। নিঝুম এখন লন্ডনের একটি প্রাইভেট হসপিটালে ডাক্তার হিসেবে যোগ দিয়েছে। এখানেই সে নিজের ক্যারিয়ার ফোকাস করছে। আবরাজও নিজের অফিসের কাজে অনেক ব্যস্ত হয়ে গেছে। এদিকে ছোট্ট নির্ঝরও নিজের নতুন স্কুলে পড়াশোনায় অনেক ব্যস্ত হয়ে পড়েছে। যদিও বা নিঝুম ও আবরাজের সম্পর্কের ক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে, আগের মতো দা কুড়াল সম্পর্ক তাদের আর নেই, বরং তারা একে অপরকে অনেক ক্ষেত্রেই সাহায্য করে। নিজেদের মধ্যকার মন কষাকষি তারা অনেকাংশে কাটিয়ে নিয়েছে। তবে বাস্তব সত্য হচ্ছে, বর্তমানের পৃথিবীর কর্মব্যস্ত সময়ে পরিবারগুলো একে অপরকে দেওয়ার মতো যথেষ্ট সময় পায় না। তারা যেন কৃত্রিম পৃথিবীর এই কৃত্রিম রূপকেই জড়িয়ে যাচ্ছে। আর সেরকমই দেখা যাচ্ছে এই ছোট্ট পরিবারটার ক্ষেত্রেও। তাই তো তারা এখন একে অপরের সাথে সময় কাটানোর তেমন সময়ই পায় না। তবে এরই মধ্যে হঠাৎ করে নির্ঝরের স্কুলে গ্রীষ্মকালীন ভ্যাকেশন দেওয়া হলো। নির্ঝর তার নতুন বন্ধুদের কাছে শুনেছে তারা সবাই এই সময় নিজেদের পরিবারের সাথে কোথাও না কোথাও ঘুরতে চায়। এটা শুনে তার শিশু মনে প্রভাব পড়েছে। তাই তো আজ রাতে ডিনারের সময় খেতে বসে সে আবরাজ ও নিঝুমের উদ্দেশ্যে বলল, আমার সব বন্ধুরা সামার ভ্যাকেশনে কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছে, আমিও যেতে চাই। আবরাজ বলে, এটা তো অনেক ভালো কথা, ঘুরতে গেলে মনও ভালো হয়। আমিও ভাবছি আমাদের কোথাও ঘুরতে যাওয়া উচিত। তুমি কি বলো নিঝুম? নিঝুম বলে, প্রস্তাবটা মন্দ নয়। আমরা চাইলেই কোথাও একটা ঘুরতে যেতে পারি। নির্ঝরের তো এই স্কুল থেকে বাড়ি, বাড়ি থেকে স্কুল, এই জীবনটা ভালো লাগছে না। আমিও প্রফেশনাল জীবনে অনেক ব্যস্ত হয়ে পড়েছি। এসব থেকে একটু মুক্তির দরকার। তাহলে এবার আমরাও সামার ভ্যাকেশনে সবাই মিলে ঘুরতে যাব। আবরাজের এই প্রস্তাব শুনে নিঝুম বলে ওঠে। ইয়াহু! নিঝুম বলে, বেশ, আমি হাসপাতালে কথা বলে দেখব ছুটি ম্যানেজ করা যায় কিনা। কিন্তু আমরা যাবোটা কোথায়? আবরাজ কিছুটা ভেবে বলে, কর্নওয়ালে। কর্নওয়ালের নাম শুনে নির্ঝর উত্তেজনায় চিৎকার করে ওঠে। কর্নওয়াল? বাবা, ওখানে কি সমুদ্র আছে? আমার বন্ধুরা বলেছে ওখানে অনেক বড় বড় সমুদ্র তীর আছে। আবরাজ হেসে মাথা নাড়ল। হ্যাঁ আছে, কর্নওয়াল খুবই সুন্দর জায়গা। সমুদ্র তীর, পাহাড় আর প্রকৃতির মনোরম দৃশ্য দেখতে গেলে এর চেয়ে ভালো জায়গা আর নেই। নিঝুম বলে, কিন্তু কর্নওয়াল তো অনেক দূরে। আমরা কিভাবে যাব? ফ্লাইট নেব নাকি গাড়ি নিয়ে যাব? আবরাজ একটু ভেবে বলে, গাড়ি নিয়ে যাই, রোড ট্রিপের মজা আলাদা। পথে পথে ছোট ছোট শহর আর প্রকৃতির সৌন্দর্য দেখতে পাবে। নিঝুম মাথা নাড়ায়। বেশ, তাহলে আপনার গাড়ির প্ল্যানটাই ঠিক। তবে নির্ঝরের জন্য কিছু খাবার আর প্রয়োজনীয় জিনিসপত্র নিতে হবে। ঠিক আছে, তাহলে আমি অফিস থেকে ফিরে গাড়ি সার্ভিস করিয়ে নিয়ে আসবো। তুমি আর নির্ঝর বাকিটা সামলাবে। আবরাজ বলে। কিছুদিন পর সকাল থেকে ঘর জুড়ে এক অন্যরকম ব্যস্ততা। নিঝুম ছোট্ট একটা লিস্ট করে নেয়, যেখানে ভ্রমণের জন্য প্রয়োজনীয় জিনিসপত্রের তালিকা দেওয়া আছে। নির্ঝরও তার খেলার সামগ্রী আর প্রিয় বইগুলো ব্যাগে ভরতে ব্যস্ত। আবরাজ সকালে গাড়ি সার্ভিসিং করিয়ে বাড়ি ফিরে বলে, সবাই রেডি তো? আমাদের ঠিক সময় বের হতে হবে। নিঝুম বলে, হ্যাঁ, আর মাত্র কয়েকটা জিনিস ব্যাগে ভরলেই আমি রেডি। বিকেল নাগাদ তারা গাড়ি নিয়ে রওনা দিল। নির্ঝর পেছনের সিটে বসে জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে ব্যস্ত। নিঝুম আর আবরাজ সামনের সিটে বসে নিজেদের মধ্যে গল্প করতে থাকে। নির্ঝরও এই ট্রিপ নিয়ে অনেক এক্সাইটেড ছিল।
তার ভীষণ ভালো লাগছিল নতুন একটা জায়গা ঘুরতে যাবে এটা ভেবে। সে তার মা বাবাকে একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছিল, আর নিঝুম ও আবরাজ ধৈর্য সহকারে সেসব প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছিল। আবরাজ ও নিঝুম তাদের ছেলে নির্ঝরকে নিয়ে অবশেষে এক দীর্ঘযাত্রা শেষে উপস্থিত হলো কর্ণওয়ালি। কর্ণওয়ালের পথে পৌঁছানোর পর চারপাশের সৌন্দর্য যেন নিঝুম, আবরাজ এবং নির্ঝরের ক্লান্তি দূর করে দেয়। সূর্য তখন ধীরে ধীরে দিগন্ত ঢলে পড়ছে, আর কর্ণওয়ালের মনোরম প্রকৃতি যেন এক শিল্পীর তুলিতে আঁকা ছবির মতো। রাস্তার দুই পাশে বিস্তীর্ণ সবুজ ঘাসের গালিচা, দূরে ছোট্ট ছোট পাহাড়, আর মাঝে মাঝে দেখা যাচ্ছে পাথরের প্রাচীন কুটির। গাড়ি থেকে নেমেই নির্ঝর চিৎকার করে বলে উঠল, ও আম্মু, এটা তো ছবির মতো সুন্দর। আমরা কি আজকে এখানেই থাকবো? নিঝুম হেসে বলল, হ্যাঁ সোনা, এখানেই। তবে প্রথমে আমাদের কটেজটা খুঁজে বের করতে হবে। আবরাজ গাড়ির ড্যাশবোর্ড থেকে একটি কাগজ বের করে বলল, কটেজের নাম সানফ্লাওয়ার রিট্রিট। এটা আমাদের ঠিকানা। গুগল ম্যাপে দেখা যাক। এখান থেকে খুব বেশি দূরে নয়। গাড়ি আবার স্টার্ট দিল। নির্ঝর জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে গুনগুন করে গান গাইছিল। কিছুক্ষণ পর তারা এক শান্ত পাথরে রাস্তা ধরে এগোতে শুরু করলো। রাস্তার পাশে গাছগুলো যেন হাত বাড়িয়ে তাদের স্বাগতম জানাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই তারা কটেজে পৌঁছে গেল। ছোট্ট কিন্তু অত্যন্ত সুন্দর এই কটেজটি হলদে রঙের দেওয়ালে ঘেরা। তার চারপাশে সূর্যমুখী গাছের সারি যেন এর নামকরণে আরও মানানসই করে তুলেছে। নির্ঝর দ্রুত গাড়ি থেকে নেমে দৌড়ে ভেতরে ঢুকতে গেল। নির্ঝর উত্তেজিত হয়ে খুশিতে লাফাতে লাফাতে বলল, বাবা, ভেতরে চলো, দেখি কটেজের ভেতরটা কেমন। কটেজের দরজা খুলতেই ভেতরের উষ্ণ পরিবেশ তাদের মন ভরিয়ে দিল। কটেজের মেঝে উঁচু ছাদের নকশা করা কাঠের কাঠামো, আর এক কোণে বড় একটা ফায়ারপ্লেস দেখে নিঝুম বলল, এটা তো একেবারে ছবির মতো জায়গা। আবরাজ লাগেজগুলো আনতে লাগলো, আর নির্ঝর ইতিমধ্যে ঘরের প্রতিটা কোণা ঘুরে দেখছিল। সে ভীষণ আগ্রহ নিয়ে বলল, আমাদের রুমটা কোনটা আম্মু? নিঝুম হাসি মুখে বলল, আমাদের রুম ওই জানালার পাশেরটা, সেখান থেকে সূর্যাস্ত দেখা যাবে। নির্ঝর দৌড়ে রুমে ঢুকে জানালার কাছে দাঁড়ালো। জানালা দিয়ে দূরের পাহাড় দেখা যাচ্ছিল, তার আর নিচে ছড়িয়ে ছিল সবুজের চাদর। সে মুগ্ধ হয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। নিঝুম আর আবরাজ ব্যাগ থেকে জিনিসপত্র বের করে রাখছিল। হঠাৎ আবরাজ বলল, নিঝুম, চলো আজ একটু তাড়াতাড়ি ডিনার করে নিই। এত লম্বা জার্নির পর। নিঝুম সম্মতি জানিয়ে বলল, ঠিক আছে, নিচে মনে হয় একটা ক্যান্টিন আছে, সেখানেই আমরা গিয়ে খেয়ে আসি, চলুন। রাতে তারা একসাথে ডিনার করলো। নির্ঝর তার ট্রিপ নিয়ে এতটাই উত্তেজিত ছিল যে একের পর এক গল্প বলতে লাগলো। তার চোখ মুখে আনন্দের ঝিলিক দেখে নিঝুম আর আবরাজের মন ভরে গেল। ডিনারের পর সবাই একসাথে ফায়ারপ্লেসের সামনে বসে চা খেতে খেতে গল্প করলো। আবরাজ হঠাৎ বলল, নিঝুম খুশিতে হাততালি দিয়ে বলল, আমি কাল সব থেকে আগে উঠবো। আমার ঘড়িতে এলাম সেট করে রাখবো। রাত গভীর হলে সবাই রুমে চলে আসলো। জানালার বাইরে তখন চাঁদের আলোয় চারপাশ স্নান করছে। নির্ঝর তার বিছানায় শুয়ে জানালার বাইরে তাকে মুগ্ধ চোখে বলল। এই জায়গাটা যেন স্বপ্নের মতো। পরের দিন ভোরে তারা সবাই উঠে তৈরি হয়ে নিল। সূর্যের প্রথম আলো যখন চারপাশে ছড়িয়ে পড়ল, তারা গাড়ি নিয়ে পাহাড়ের দিকে রওনা দিল। কর্ণওয়ালের পাহাড়গুলো এতটাই বিশাল এবং মনোমুগ্ধকর যে একবার দেখলে যেন চোখ ফেরানো যায় না। নির্ঝর আনন্দে লাফাতে লাফাতে বলল, এটা সত্যি অসাধারণ। আমরা কি এখানে আরো একটু বেশি সময় ধরে থাকতে পারি? আবরাজ বলল। তারা সকালের নাস্তা সেরে বিভিন্ন স্পটে ছবি তুলল, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করলো। সারাদিন তারা এভাবে ঘুরে বেড়ালো। দিন শেষে যখন তারা কটেজে ফিরে এলো, তখন তাদের চোখে মুখে তৃপ্তির ছাপ স্পষ্ট। নিঝুম বলল, এই জায়গাটা আমাদের মন আর শরীর দুটোই সতেজ করে দিল। আবরাজ হাসি মুখে বলল,
আসলে ছুটিটা আমাদের সবাইকে আরো কাছাকাছি নিয়ে এসছে। এটাই তো জীবনের আসল সৌন্দর্য। সবাই এই যাত্রা নিয়ে অনেক খুশি ছিল, তবে নির্ঝর কিছুটা দুঃখী দুঃখী ভাব নিয়ে বলল। কাল তো আবার আমাদের ফিরে যেতে হবে, তাই না? আবরাজ হেসে বলল। না, কালকে আমরা এখানে ঘুরবো। নির্ঝর উত্তেজিত হয়ে বলে। সত্যি বাবা, কালও আমরা এখানে ঘুরবো। হ্যাঁ, সত্যি। আমার অফিসে আপাতত কোনো জরুরি কাজ নেই, তোমার আম্মু ম্যানেজ করে নেবে, তাই না নিঝুম? নিঝুম নির্ঝরের হাসি মুখের চেহারার দিকে তাকায়। এখানে থাকার কথা শুনে ছেলেটা কত খুশি হয়েছে, তাই সে আর অমত না করে বলে। হ্যাঁ, আমিও ছুটি বাড়িয়ে নেব, কালকের দিনটা এখানে কাটিয়েই আবার আমরা ফিরে যাব। এরপর তারা সবাই মিলে আবারও ঘুমিয়ে পড়ল। পরের দিন কর্নওয়ালের আকাশ ছিল সুনীল, ঝকঝকে রোদ উদ্ভাসিত। চারপাশে পাখির কিচিরমিচির যেন এক মুগ্ধকর সুরেলা সঙ্গীতের মতো লাগছিল। আবরাজ, নিঝুম এবং নির্ঝর সকালের নাস্তা সেরে তৈরি হয়ে নিল নতুন একটি গন্তব্যের জন্য। আমরা আজ কোথায় যাচ্ছি বাবা? নির্ঝর জিজ্ঞেস করলো, তার চোখে ছিল উত্তেজনার ঝিলিক। আবরাজ মুস্কি হেসে বলল। ল্যান্ড স্যান্ডে। এটা কর্নওয়ালের সবচেয়ে বিখ্যাত পর্যটন স্থানগুলোর মধ্যে একটি। সাগরের কোল ঘেঁষে এই জায়গাটি এক কথায় অপূর্ব। নিঝুম উত্তেজিত হয়ে বলল। সত্যি? তাহলে তো অনেক ছবি তুলতে হবে। নির্ঝর লাফাতে লাফাতে গাড়ির দিকে দৌড় দিল। চলো বাবা, আম্মু দেরি করো না। তারা গাড়ি নিয়ে লঞ্চ অ্যান্ড এর দিকে রওনা দিল। যাত্রা পথ ছিল অসাধারণ। সবুজ ঘাসে ঢাকা মাঠ আর পাথুরের রাস্তা যেন চোখে প্রশান্তি এনে দিচ্ছিল। কিছুক্ষণ পর তারা পৌঁছে গেল তাদের গন্তব্যে। বিশাল সাগরের ঢেউ, নীল আকাশ আর পাথুরের পাহাড়ের অপূর্ব সম্ভবময় দেখে সবাই বিস্ময়ে অভিভূত হয়ে গেল। নির্ঝর এক দৌড়ে পাহাড়ের কিনারায় পৌঁছে চিৎকার করে বলল। আম্মু, এটা দেখো, এই জায়গাটা একেবারে ছবির মতো সুন্দর। নিঝুম হেসে বলল। সত্যি তো, এত সুন্দর জায়গা আগে কখনো দেখিনি। আবরাজ বলল। সাবধানে থেকে নির্ঝর, হাত কিন্তু অনেক গভীর। তারা পাহাড়ের উপরে ঘুরতে ঘুরতে এক জায়গায় এসে বসে পড়ল। দূরে ঢেউয়ের শব্দ আর চারপাশে পাখির ডাক যেন প্রকৃতির এক চমৎকার সঙ্গীত সৃষ্টি করছিল। আমরা কি পিকনিক করতে পারি এখানে? নির্ঝর উত্তেজিত হয়ে বলল। আবরাজ বলল। অবশ্যই, আমি তো কিছু স্ন্যাক্স এর পানিও এনেছি, চলো এখানে বসে খাই। তারা বসে নাস্তা খেতে লাগলো। চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আবরাজ বলল। জানো না ঝুম, এই ধরনের জায়গাগুলোতে এসে মনে হয় জীবন কত সুন্দর। সব ব্যস্ততা আর ক্লান্তি যেন দূর হয়েছে। নিঝুম হেসে বলল। ঠিক বলেছেন, প্রকৃতির কাছে আসলে আমাদের মন অনেক শান্ত হয়। নির্ঝর তখন ছোট্ট একটা পাথরের উপর বসে সাগরের ঢেউ দেখছিল। তার নিষ্পাপ মুখে আনন্দের ঝিলিক দেখে আবরাজ আর নিঝুমের মুখেও হাসি ফুটে উঠল। এরপর তারা উঠে দাঁড়ালো, সাবধানে পাহাড় বেয়ে নামতে লাগলো। নিঝুম নির্ঝরকে নিয়ে সাবধানে পাহাড় বেয়ে নামছিল। হঠাৎ করে হাত ফসকে যায়। নিঝুম আহ বলে চিৎকার করে ওঠে। আবরাজ সঠিক সময় এগিয়ে এসে নির্ঝরকে ধরে নেয়, কিন্তু নিঝুমকে ধরার আগেই সে পা পিছলে পাহাড় থেকে গড়িয়ে পড়তে থাকে। আবরাজ চিৎকার করে বলে ওঠে। নিঝুম, নিঝুমকে পাহাড় থেকে গড়িয়ে পড়তে দেখে আবরাজ আর্তনাদ করে ওঠে। ছোট নির্ঝরও নিজের মায়ের এই পরিণতি দেখে আঁতকে ওঠে। সে ভেবে একদম স্থির হয়ে যায়। আবরাজ নির্ঝরকে কোলে নিয়ে দ্রুত পায়ে নিচের দিকে নামতে থাকে নিঝুমকে বাঁচানোর জন্য, কিন্তু সেও পা ফসকে পড়ে যেতে নেয়। ভাগ্যকর্মে কোনো রকমে একটা পাথরে পা আটকে বেঁচে যায়, না হলে আজ বাবা ছেলের দশাও একই হতো। ছোট্ট নির্ঝর এবার কাঁদতে কাঁদতে বলে। আম্মু, কিছু হবে না তো বাবা? আম্মু এত উপর থেকে পড়ে গেল, আমার খুব ভয় হচ্ছে। আবরাজ নিজেও নিঝুমের পরিণতি নিয়ে শোকিত, তবুও সে নির্ঝরকে আশ্বস্ত দেওয়ার জন্য বলে। চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। তোমার আম্মুর কিচ্ছু হবে না, আমি নিঝুমের কিচ্ছু হতে দেব না। আবরাজ নির্ঝরকে সাথে নিয়ে পাহাড় থেকে নেমে পড়ে। এরপর নিচে নেমে উন্মাদের মতো চারিদিকে নিঝুমকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না। উপায় না পেয়ে আবরাজ ভাবে স্থায়ী প্রশাসনের সহায়তা নেবে। যেই ভাবা সেই কাজ। সে
কর্নওয়ালের স্থায়ী রেস্কিউ টিমের সাথে যোগাযোগ করে। তারা আবরাজকে অভয় দেয় যে যে কোনোভাবে নিঝুমকে উদ্ধারের জন্য সর্বস্ত চেষ্টা চালাবে। তবে আবরাজ নিশ্চিত হতে পারে না। তার মনে ভয় তীব্র থেকে তীব্রতর হয়। নিঝুমকে কি আদৌ খুঁজে পাবে, এই ভয়ে তার বুক কাঁপতে থাকে। তার থেকে বড় ভয় যে নিঝুমকে অক্ষত ফিরে পাবে তো। আবরাজ দু হাত তুলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে বলে, হে আল্লাহ, আপনি আমার সহায় হন। অনেক অপেক্ষার পর আমার আর নিঝুমের সম্পর্ক একটু স্বাভাবিক হচ্ছিল। আমি ওকে হারাতে পারবো না। ওকে আমার কাছে ফিরিয়ে দিন আল্লাহ। আমার ছেলে যে ওর মাকে ছেড়ে ভালো থাকবে না, কিছু একটা করুন আল্লাহ। আমার ছেলে যে ওর মাকে ছেড়ে ভালো থাকবে না, কিছু একটা করুন আল্লাহ। আমার স্ত্রীকে বাঁচিয়ে রাখুন। বলেই সে কাঁদতে থাকে। ছোট্ট নির্ঝরও নিজের বাবাকে এভাবে কাঁদতে দেখে আতঙ্কিত হয়ে পড়ে। আবরাজ সেটা বুঝতে পেরে নির্ঝরকে নিজের বুকের সাথে জড়িয়ে নেয়। নিজের চোখের জল মুছে নেয় আবরাজ। কেননা সে বুঝে নেয় নিজের সন্তানের ভালোবাসার জন্য হলেও তাকে এখন নিজেকে শক্ত রাখতে হবে। এমিলি, আমার হাতটা শক্ত করে ধরে রাখ, দেখবি তাহলে তুই আর পড়বি না। নিজের বন্ধু অ্যাডনের মুখে এমন কথা শুনে এমিলি ভ্রু কুঁচকে ফেলে। এমনিতেই তার এমন উঁচু স্থানের প্রতি ফোবিয়া আছে, তার উপর তার এই ভ্রম পিপাসু বন্ধু যেন তাকে মারার জন্য এখানেই হাইপিং করতে নিয়ে এসেছে। এমিনি হতাশ স্বরে বলে, আমাকে ভয় দেখানো বন্ধ কর। তোর জন্যই বাধ্য হয়ে আমার আজ এখানে আসা, শয়তান ছেলে কোথাকার। আরে চিল, এত ভয় পাওয়ার কিছু হয়নি। অনেকবার ট্রিপে তো আমি একাই আলপোস পর্বতমালা উঠেছিলাম, আর এটা তো সামান্য কর্নওয়ালের পর্বত। এখানে এত ভয় পাওয়ার কি আছে? এমিলি হতাশ স্বরে বলেই সে এগোতে লাগলো। এমিলিও অ্যাডওয়েনের পেছনে পেছনে এগোতে লাগলো। কিছু দূর যাওয়ার পর এমিলি একটু ক্লান্ত হয়ে পড়ল এবং দাঁড়িয়ে হাঁটুতে হাত ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। অ্যাডওয়েন ততক্ষণে অনেক দূর এগিয়ে গেছে। সে পেছনে ফিরে এমিলিকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কি হলো, এভাবে দাঁড়িয়ে পড়লি কেন? এমিলি বলল, দাঁড়া, যাচ্ছি। বলেই সে যেই মাত্র এগোতে যাবে ঠিক সেই মুহূর্তে কোন একটা দৃশ্য দেখে আঁতকে উঠে চিৎকার করে বলে ওঠে, এটা কি? এমিলির চিৎকার শুনে অ্যাডওয়েন দ্রুত তার দিকে এগিয়ে এসে বলে, কি হলো? এমিলি একটা পাথরের দিকে ইশারা করে। যেই ইশারা অনুসরণ করে পাথরের দিকে তাকাতেই অ্যাডওয়েনও আঁতকে ওঠে, কারণ সেই পাথরের সাথে কোনো নারী এক দেহ আটকে ছিল। অদম্য সাহসী অ্যাডওয়েন বলে ওঠে, ওয়েট, আমি দেখছি ব্যাপারটা। এমিলি বলে, এডওয়ার্ড থাম, বিপদ হতে পারে। অ্যাডওয়েন এমিলির বাধা উপেক্ষা করে এগিয়ে যায়। পাথরের কাছাকাছি নিথর দেহটার কাছাকাছি গিয়ে তার নাকে হাত রেখে বলে, ইনি তো এখনো জীবিত। এমিলি এগিয়ে এসে বলে, এডওয়ার্ড চল, আমরা এখান থেকে চলে যাই। এখানে থাকলে আমরা সমস্যায় পড়তে পারি। অ্যাডওয়েন বলে, তুই পাগল নাকি? এভাবে আমরা একটা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে যেতে পারি না। আমাদের ওনাকে সাহায্য করা উচিত। ভাগ্য ভালো উনি এই পাথরের সাথে আটকা পড়েছিলেন, না হলে নিচে যা গভীর খাত, এখান থেকে পড়ে গেলে তার বাঁচার সম্ভাবনাই থাকতো না। এমিলি নারীটার দিকে ভালো করে তাকিয়ে বলে, এনাকে দেখে তো মনে হচ্ছে কোনো বাইরের দেশের মানুষ, ব্রিটিশ না। জানি না আসল ঘটনা কি। আমাদের কি কোনো ঝুঁকি নেওয়া উচিত? অ্যাডওয়েন বলিষ্ঠ কণ্ঠে বলে, এখন এত কিছু ভাবার সময় নেই এমিলি, তুই আমাকে সাহায্য কর। ওনাকে যত দ্রুত সম্ভব নিকটস্থ কোনো হাসপাতালে নিয়ে যেতে হবে। না, এতে আমরা ফেঁসে যেতে পারি। মনে নেই কিছু বছর আগে এভাবে তুই নরওয়েতে একটা ঝামেলায় ফেঁসে গেছিলি? তাই এবার কোনো রিস্ক নেওয়া ঠিক হবে না। তাহলে কি চাইছিস তুই? এনাকে মৃত্যুর মুখে ফেলে আমরা চলে যাই? না, তা নয়, তবে একটা উপায় আছে। কেননা আমরা এনাকে নিয়ে কার্ডিফে ফিরে যাই। ওখানে আমার বাবার ক্লিনিকে ওনাকে ভর্তি করাবো। তুই কি পাগল? এনার চিকিৎসা প্রয়োজন। এখান থেকে কার্ডিফে যেতে প্রায় 4 ঘন্টার মতো সময় লাগবে। এত সময় কি আমাদের হাতে আসে? তুই ভুলে যাচ্ছিস এডওয়ার্ড, আমি একজন মেডিকেল স্টুডেন্ট। আমি বিষয়টা সামলে নেব। আমার ওপর একটু ভরসা রাখ। এমনিতেই তোর বিরুদ্ধে ইতিমধ্যেই মাদক মামলা চলছে। এখন আবার এখানে নতুন করে কোনো বিপদে ফাঁসলে সেটা ভালো হবে না। অ্যাডওয়েন একটু চিন্তা ভাবনা করে দেখে এমিলি ভুল কিছু বলছে না, তাই সে সহমত জানিয়ে বলে,
বেশ, চল তাহলে। এরপর অ্যাডুইন ও এমিলি মিলে নারীটিকে নিয়ে নিজেদের সাথে যেতে থাকে। পাহাড়ের খুব কাছেই তাদের গাড়ি পার করা ছিল। সেটাতে করে তারা রওনা দেয় ওয়েলসের প্রধান শহর কার্ডিফের দিকে। এমিলির কাছে কিছু প্রয়োজনীয় চিকিৎসার সরঞ্জাম ছিল। সে সেসব দিয়েই আহত নারীটির প্রাথমিক চিকিৎসা শুরু করে এবং মনে মনে সৃষ্টিকর্তাকে ডাকতে ডাকতে বলে, গড, সব কিছু ঠিক করে দাও। আবরাজ হতাশ হয়ে বসে আছে কর্নওয়ালের পুলিশ স্টেশনের কাছে। এলা খবর পেয়ে ইতিমধ্যে ছুটে এসেছে। সে বর্তমানে নির্ঝরকে সামলাচ্ছে। এরই মধ্যে একজন পুলিশ অফিসার হন্তদন্ত হয়ে থানায় প্রবেশ করেন। তাকে দেখা মাত্রই আবরাজ ছুটে গিয়ে বলে, কি হলো অফিসার? ওর স্ত্রী কোনো খবর পেলেন? অফিসার হতাশ স্বরে বলে ওঠেন, রেস্কিউ টিম এখনও তাদের কাজ করে যাচ্ছে। আমরা নিকটবর্তী সব হাসপাতালেও খোঁজ নিয়েছি, কোথাও আপনার স্ত্রীর কোনো খোঁজ পাওয়া যায়নি। চিন্তার কারণ নেই, আমরা আশাবাদী যে খুব শীঘ্রই ওনাকে খুঁজে পাবো। তবে একটা কথা, কি? খাটটা কিন্তু অনেক উঁচু ছিল। এত উঁচু থেকে পড়ার পর বাঁচার আশা একেবারেই কম, যদি না মাঝখানে কোনো পাথরে উনি আটকা পড়ে। আবরাজ বিস্মিত কণ্ঠে বলে ওঠে, কি বলছেন? আমরা আমাদের চেষ্টা চালাচ্ছি, দেখা যাক কি করতে পারি। আবরাজ হতভম্ব হয়ে বসে পড়ে। নিঝুমের চেহারাটা ভেসে ওঠে তার সামনে। সে ডুকরে কেঁদে ওঠে, বিড়বিড় করে বলে, এটা হতে পারে না। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না নিঝুম। তোমাকে আমার কাছে ফিরতে হবে। নিঝুমের জ্ঞান ফিরতেই সে নিজেকে একটি হাসপাতালের কক্ষে আবিষ্কার করে। কোনো রকমে উঠে বসতেই মাথায় তীব্র ব্যথা অনুভব করে। আহ বলে। এমন সময় একজন ডাক্তার ছুটে এসে বলেন, আপনি বিশ্রাম নিন, আপনার মাথায় ভীষণ আঘাত লেগেছে। নিঝুম প্রশ্ন করে, আমি কোথায় ডাক্তার? আপনি এখন কার্ডিফেলের একটি হাসপাতালে আছেন। নিঝুম কিছু একটা মনে করে বলে, কিন্তু আমি তো কর্নারে ছিলাম এবং সেখানে একটা পাহাড় থেকে পড়ে যাই, আর তারপর নিঝুম নিজের মাথায় হাত দেয়। ভীষণ ব্যথা অনুভব করছিল সে। ডাক্তার বলেন, দুজন পর্যটক আপনাকে উদ্ধার করে এখানে নিয়ে এসেছিল। ভাগ্য ভালো, খুব একটা দেরি হয়নি, তাই আমরা আপনাকে বাঁচাতে পেরেছি। নিঝুম বলে, আমি আমার পরিবারের সাথে যোগাযোগ করতে চাই। হ্যাঁ অবশ্যই, আপনার পরিবারের কারো নাম্বার দিন, আমরা যোগাযোগ করছি। নিঝুম ডাক্তারকে আবরাজের নাম্বার দিয়ে দেয়। ডাক্তার এরপর আবরাজের সাথে যোগাযোগ করেন। আবরাজ একদম ভেঙে পড়েছিল, কিন্তু নিঝুম সুস্থ অবস্থায় কার্ডিফে আছে জানতে পেরে সে ভীষণ খুশি হয়। কন্দনরত নির্ঝরের উদ্দেশ্যে বলে, তোমার আম্মু কার্ডিফে আছে নির্ঝর, তুমি একদম চিন্তা করো না। আমরা গিয়ে তোমার আম্মুকে ফিরিয়ে আনি, চলো। নির্ঝর ভীষণ খুশি হয়। বিগত একটা দিন নিঝুমের কোনো খোঁজ না পেয়ে দুই বাবা ছেলে একদম ভেঙে পড়েছিল। এখন যেন তারা একটু আশা খুঁজে পেল নতুন জীবনের। আবরাজ ও নির্ঝর আর বেশি দেরি না করে রওনা দিল কার্ডিফের হাসপাতালের উদ্দেশ্যে। আবরাজ ও নির্ঝর হাসপাতালে পৌঁছেই নিঝুমের কেবিনের দিকে ছুটে যায়। নির্ঝর তো নিঝুমের একদম কাছে গিয়ে কাঁদো কাঁদো স্বরে বলে, তুমি ঠিক আছো তো আম্মু? হ্যাঁ সোনা, আমি ঠিক আছি। আবরাজ নিঝুমকে বলে, তোমাকে সুস্থ দেখে খুব ভালো লাগছে। গতকাল থেকে কত চিন্তা ছিলাম, বলে বোঝাতে পারবো না। কর্নওয়ালের সব জায়গায় তুমি খুঁজছে, কিন্তু এমন সময় অ্যাডউইন এলে আবরাজ তাকে ধন্যবাদ জানিয়ে বলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ মিস্টার এডওয়ার্ড। ভাগ্যিস আপনি আমার স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছিলেন, না হলে যে কি হতো। এটা তো আমার দায়িত্ব ছিল। এরপর সময় দ্রুত এগিয়ে যায়। নিঝুম কিছুক্ষণের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এবং তার স্বাভাবিক জীবনে ফিরে যায়। নিঝুম ও আবরাজ অতীত ভুলে নিজেদের সম্পর্ক পুনরায় জোড়া লাগানোর সংকল্পন করছে। রাতে নির্ঝর ঘুমানোর পর নিঝুম ব্যালকনিতে এসে দাঁড়িয়েছিল। এমন সময় কারো স্পর্শ পেয়ে পেছনে ফিরে তাকাতেই আবরাজকে দেখতে পায়। আবরাজ মৃদু হেসে জিজ্ঞাসা করে, কি দেখছো এভাবে? আকাশের ওই চাঁদকে দেখছিলাম, চাঁদ যেন আজ একটু বেশিই উজ্জ্বল। ঠিক বলেছো। এরপর কিছু সময় নীরবে কেটে যায়। আবরাজ নীরবতা ভেঙে বলে, নিঝুম, হুম। আমরা কি আমাদের সম্পর্কটা আবার স্বাভাবিক করতে পারি? নিঝুম আবরাজের চোখের দিকে তাকিয়ে বলে, কেন নয়? আবরাজ ভীষণ খুশি হয়। অতপর সে নিঝুমকে নিজের কাছে টেনে নেয়, নিঝুমকে অসংখ্য চুমুতে ভরিয়ে দেয়। অতপর তারা হারিয়ে যায় ভালোবাসার দুনিয়ায়। এভাবে সময় এগিয়ে চলছে। কয়েক মাসের মধ্যেই নিঝুম শারীরিকভাবে কিছুটা
অসুস্থ বোধ করতে থাকে। বমি, মাথা ব্যথা সহ আরও অনেক সিম্পটম দেখা দেয় তার। অবশেষে পরীক্ষা করে সে জানতে পারে সে আবারও মা হতে চলছে। আবরাজকে এই সংবাদটা দিতেই সে ভীষণ খুশি হয়। আবরাজ খুশিতে আপ্লুত হয়ে বলে, নিঝরের জন্মের সময় আমি তোমার সাথে থাকতে পারিনি, পিতৃত্বের সময়টা উপভোগ করতে পারিনি, তবে এবার আমি পুরো সময়টা উপভোগ করব। আবরাজ সেজন্যই নিঝুমের অনেক বেশি খেয়াল রাখতে শুরু করে। কিভাবে যেন চোখের পলকে 9 মাস পেরিয়ে যায়। নিঝুম একটি মেয়ে সন্তানের জন্ম দেয়। আবরাজ ও নিঝুম মিলে তাদের কন্যা সন্তানকে স্বাগতম জানায়। নির্ঝরও নিজের ছোট্ট বোনকে পেয়ে অনেক খুশি। আবরাজ ও নিঝুম মিলে তাদের ছোট্ট মেয়ের নাম রাখে আদ্রিতা। লন্ডনের ভীষণ হাসি খুশিতে বড় হতে থাকে এই পরিবারটা। 5 বছর পর আবরাজ ও নিঝুম তাদের ছেলে মেয়ে নির্ঝর ও আদ্রিতাকে নিয়ে শীতকালীন ছুটিতে সিলেট নিজেদের গ্রামে বেড়াতে আসে। আবরাজ ও নিঝুমের বয়স বেড়েছে। নির্ঝর এখন একজন 10 বছর বয়সী বাচ্চা, আদ্রিতার 5 বছর বয়স। দুই ভাই বোন যেন পুরো বাড়িটা মাতিয়ে রাখে। আলমগীর খান ও ছবি বেগম তাদের আসতে দেখে ভীষণ খুশি হয়েছে। ছবি বেগম তো হরেক রকমের রান্নাও করেছে। এদিকে আবির ও আনিকার পরিবারেও বড় হয়েছে। তাদের ঘর আলো করে এসেছে 2 কন্যা সন্তান। 5 বছর বয়সী আফিফা, যে আদ্রিতারই সমবয়সী, ভীষণ শান্তশিষ্ট একটি বাচ্চা। অন্যদিকে 3 বছর বয়সী আরিশা, ছোট হলেও দারুণ চঞ্চল এই বাচ্চাটি। নিঝুম তাদের দুজনের সাথে আদ্রিতা ও নির্ঝরের পরিচয় করিয়ে দেয়। নির্ঝর ছোটবেলায় সিলেটের বড় হওয়ায় খুব সহজেই এখানকার পরিবেশের সাথে মানিয়ে নেয়, কিন্তু ছোটবেলা থেকে লন্ডনে বেড়ে ওঠা আদ্রিতার কাছে মোটেও সিলেটের পরিবেশ ভালো লাগে না। সে বারবার করে তার মা নিঝুমকে বলছিল, মাম্মা, আমরা কখন আবার লন্ডনে ফিরে যাব? আমার এখানে একদম ভালো লাগছে না। তুমি পাপাকে বলো না আমি তাড়াতাড়ি ফিরতে চাই। আমার সব ফ্রেন্ডসরা প্যারিস, রোমে ঘুরতে গেছে, আর তোমরা আমায় কোথায় নিয়ে এলে? নিঝুম আদ্রিতাকে বুঝিয়ে বলে, এটা তো আমাদের নিজের দেশ, আমাদের নিজের দেশকে ভুলে যাওয়া উচিত না। আদ্রিতা আর কিছু বলে না। এদিকে নির্ঝর আফিফার সাথে টুকটাক কথা বলছিল, কিন্তু আফিফা একদম শান্ত একটা বাচ্চা, খুব একটা কথা বলে না। নির্ঝর আফিফার গাল টেনে বলে, তুমি তো অনেক কিউট একটা বাচ্চা। আফিফা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। নির্ঝর নিজের পকেট থেকে একটা চকলেট বের করে আফিফার হাতে দিয়ে বলে, এই নাও, এটা খাও। এমন সময় কথা থেকে যেন আরিশা ছুটে এসে বলে, আমার চকলেট দাও। নির্ঝর বাঁকা হেসে বলে, কিন্তু আমার কাছে তো শুধু একটা চকলেটই ছিল। আরিশা তখন কাঁদতে শুরু করে দেয়। আফিফা নিজের বোনকে কাঁদতে দেখে তার হাতের থাকা চকলেটটা আরিশাকে দিয়ে বলে, এই নে বোন, তুই আর কাঁদিস না, আমি খাবো না চকলেট। চকলেট পেয়ে আরিশার কান্না মিলিয়ে যায়। সে খুশি হয়ে চকলেটটা খেতে শুরু করে। নির্ঝর এটা দেখে বলে, তুমি তোমার চকলেট ওকে দিলে কেন? তুমি এবার কি খাবে? আমি চকলেট পছন্দ করি না, বোনও পছন্দ করে, ওই খাক। মিথ্যে বলছে কেন আফিফা? আমি তো কাকের কাছে শুনলাম তুমি চকলেট অনেক পছন্দ করো। আফিফা আর কিছু বলতে পারে না। নির্ঝর হেসে বলে, এভাবেই কি নিজের পছন্দের সব জিনিস নিজের বোনের হাতে তুলে দাও নাকি? এক সময় না আবার এর জন্য তোমায় পস্তাতে হয়। আফিফা কিছু বুঝতে না পেরে ফ্যাল করে তাকায়। দূর থেকে নিঝুম ও আবরাজ তাদের সন্তানদের ব্যস্ত দেখে খুশি হয়। নিঝুম বলে, সবকিছু কতটা সুন্দর লাগছে তাই না? আবরাজ বলে, একদম। দীর্ঘ কষ্ট আর বিচ্ছেদের পর এতদিনের মতো জীবনটা একটু স্থিতিলাভ হয়েছে। বাকিটা জীবন এভাবেই কাটাতে পারলে আমি খুশি। আবরাজ বলে, ঠিক। নিঝুম আদ্রিতা ও নির্ঝরের দিকে তাকিয়ে বলে, আমার পুরো জীবনটা অনেক কষ্টে গেছে, এতদিনে এসে একটু সুখের দেখা পেয়েছি। তবে আমি চাই আমার সন্তানদের জীবন যেন এমন না হয়, ওরা যেন সুখী হতে পারে জীবনে, ওদের জীবন যেন অশ্রু জলে বোনা না হয়। আবরাজ বলে, আমিও সেটাই চাই, কিন্তু জানি না ভাগ্যে কি আছে। আশা করি ভাগ্যে ভালো কিছুই আছে। আবরাজ নিঝুমকে জড়িয়ে ধরে বলে, তাই যেন হয়, আমাদের সন্তানরা সুখী হোক, এই প্রত্যাশাই করি। সমাপ্ত। আমাদের গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।